আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা। ক্লাস 7-এও তোমার মনে আছে কিনা জানি না, তোমরা একটা কবিতা পড়েছিলে বঙ্গভূমির প্রতি, সেটাও কিন্তু মাইকেল মধুসূদন দত্তেরই লেখা কবিতা ছিল। এবং ক্লাস 7-এ তোমরা কতটা মনোযোগ দিয়ে পড়েছিলে আমি জানি না, বাট ক্লাস 10-এ কিন্তু মাধ্যমিকের জন্য এই কবিতাটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। নট অনলি মাধ্যমিকের আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে, তার আগে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে, তার জন্য তোমাকে কিন্তু খুব ভালোভাবে এই কবিতাটা পড়তে হবে। এবং অসংখ্য নতুন শব্দার্থ রয়েছে এখানে, যেগুলো তোমাদের জানতে হবে, এবং এই শব্দগুলো না জানলে কিন্তু এই কবিতাটা বোঝা অসম্ভব। এবং এই ভিডিওটা দেখার আগে হয়তো তোমরা কেউ পড়ে চেষ্টাও করেছো এবং হয়তো বুঝেওছো যে এই কবিতাটা কিন্তু বোঝা একটু কঠিন, বাট এই শব্দার্থগুলো ঠিকমতো জেনে গেলে কিন্তু কবিতাটা একদম জলের মতো সহজ হয়ে যাবে। এবং যেটা কিন্তু আজকের এই ভিডিওতে হতে চলেছে, আজকের এই ভিডিওর দেখার পরে কিন্তু তোমরা অভিষেক কবিতার নামে আর ভয় পাবে না। অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে গৃহীত। এবং প্রসঙ্গক্রমে মেঘনাদবধ কাব্যের যে প্রথম স্বর্গ, তার নামও কিন্তু অভিষেক। মেঘনাদবধ কাব্যে মূল 9টা স্বর্গ রয়েছে। প্রথম হলো অভিষেক, দ্বিতীয় হলো অস্ত্রলাভ, তৃতীয় হলো সমাগম, চতুর্থ হলো অশোকবন, পঞ্চম হলো উদ্যোগ, ষষ্ঠ হলো বধ, সপ্তম হলো শক্তি নির্ভেদ, অষ্টম হলো প্রেতপুরী, নবম স্বর্গ সংস্ক্রিয়া। তো এই স্বর্গের নাম তোমাদের মুখস্থ একদমই করতে হবে না, এটা মাধ্যমিকে আসেও না, এটা জাস্ট তোমাদের জেনারেল নলেজের জন্য আমি বললাম। তবে মেঘনাদবধ কাব্য থেকে গৃহীত, এটা কিন্তু তোমাদের উৎস হিসাবে মনে রাখতে হবে, যখন তখন এমসিকিউ চলে আসতে পারে। এই কবিতায় কিন্তু আমরা রাম রাবণের যে যুদ্ধ, তার কিছু যে সিনস সেটা আমরা দেখব। এবং একজন ট্র্যাজিক চরিত্র যাকে বলে হচ্ছে ইন্দ্রজিৎ, যার অ্যাকচুয়াল নাম হলো মেঘনাদ, যার নামেই কিন্তু এই মেঘনাদবধ কাব্য। মেঘনাদের নাম ইন্দ্রজিৎ কেন হলো? ইন্দ্রজিৎ মানে ইন্দ্রকে জয় করেছে যে, মানে ইন্দ্রকে সে পরাস্ত করেছিল বলে তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ। তো ইন্দ্রজিতের যে গল্পটা, এটাই আমরা এই অভিষেক কবিতায় পড়ব। তাহলে কবিতার আলোচনা শুরু করার আগে আমাদের কবিতার প্রেক্ষাপট বা তার আগের গল্পটা একটু জেনে নিতে হবে, তা না হলে কিন্তু আমরা কবিতাটি ভালোভাবে বুঝতে পারবো না। সো রাবণের ছোট ছেলে বীরবাহু রামের হাতে নিহত হয়, এবং বীরবাহুর মৃত্যুর পরে রাবণের স্ত্রী চিত্রাঙ্গদা রাবণকে তার মৃত্যুর জন্য দোষারোপ করেন, যে তোমার জন্যই বীরবাহুর মৃত্যু হয়েছে, আমরা পুত্র হারিয়েছি। এবং তোমরা ভাববে যে কেন এরকম বললো সে? কারণ রাবণ রাজাই সীতাকে অপহরণ করে এনেছিল, এবং সীতাকে অপহরণ করে আনার কারণেই কিন্তু এই রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, এবং যেই যুদ্ধে বীরবাহুর মৃত্যু হলো। তখন শোকাহত রাবণ রাজা সিদ্ধান্ত নিলেন যে সে এবার নিজেই যুদ্ধে নামবেন। তাই সে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, রণসজ্জায় সজ্জিত হচ্ছে, এবং তার পদাতিকের পদাঘাতে সারা পৃথিবী কেঁপে যাচ্ছিল। এই দেখে বরুণদেবের স্ত্রী বারুণী তার সখী মুরলাকে বললেন যে যাও তো দেখে আসো তো, যে লঙ্কায় কী এমন হচ্ছে যে সারা পৃথিবী কাঁপছে। মুরলা লঙ্কায় গিয়ে কুললক্ষ্মীর সাথে দেখা করলেন এবং জানতে পারলেন যে রাবণ রাজা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে এবং তার পদাতিকদের পদাঘাতে সারা পৃথিবী কেঁপে উঠছে। তখন তারা সিদ্ধান্তে এলেন যে রাবণ রাজাকে কোনো মতে যুদ্ধ যাওয়ার থেকে আটকাতেই হবে। তখন দেবী লক্ষ্মী সিদ্ধান্ত নিলেন যে সে নিজেই যাবে এবং তার পুত্র ইন্দ্রজিৎকে এই সংবাদটা দেবে যে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। কারণ ইন্দ্রজিৎ কিন্তু তখনও জানেই না যে তার ভাই মারা গেছে। ইন্দ্রজিৎ কিন্তু প্রমোদ কাননে তার স্ত্রী প্রমীলার সাথে আনন্দে মত্ত ছিল। এবং কেন ইন্দ্রজিৎকে জানানো দরকার? কারণ রাবণের এক পুত্র হত্যা হয়েছে, এবং অন্য পুত্রকে যদি রাবণের সামনে পাঠানো যায় তাহলে রাবণ একটু শান্ত হবে। কিন্তু দেবী লক্ষ্মী কি একদম সরাসরি ইন্দ্রজিতের কাছে চলে যাবে? তোমার কি মনে হয়? তাহলে তো ইন্দ্রজিতের সন্দেহ জেগে যাবে মনে, যে আমাকে দেবী লক্ষ্মী নিজে এসে সংবাদ দিচ্ছে, এরা তো দেবতাদের পক্ষে, তাহলে এরম কেন হচ্ছে? তাহলে ইন্দ্রজিৎ হয়তো নাও যেতে পারে। এবং ঠিক এর পরের ঘটনা থেকেই আমাদের এই কবিতা এখানে চালু হবে, এবং আমরা জানতে পারবো যে এর পরে কী ঘটনা ঘটবে। তাই এটা জানার জন্য কিন্তু কবিতাটি পুরো তোমাকে শুনতে হবে, এবং আশা করি তোমার এই কবিতা
ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতিতব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। তাহলে প্রথম হলো কনক আসন। কনক আসন মানে সোনার আসন, কনক মানে সোনা, আর ধাত্রী মানে হচ্ছে ধাইমা। এখানে ইন্দ্রজিতের ধাইমা প্রভাষাকে বোঝানো হয়েছে। তাহলে আরেকটু ভালো করে বোঝা যাক। কনক আসন ত্যাজি মানে সোনার আসন বা সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী। বীরেন্দ্র কিশোরী মানে ধরো একজন প্রবল পরাক্রমী বীরকে বীরেন্দ্র কিশোরী বলা হতে পারে, এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। বীরেন্দ্র কিশোরী তার ধাত্রী মাতাকে দেখে তার সিংহাসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, কি হেতু মাতো, কি কারণে মা গতিতব আজি এ ভবনে, কি কারণে আজকে এই ভবনে তোমাকে আগমন করতে হলো। কহ দাসে লঙ্কার কুশল, তোমার এই দাসকে লঙ্কার কুশল বার্তা দাও, বা লঙ্কায় কি ঘটছে, লঙ্কায় সবাই কেমন আছে সেই নিয়ে বার্তা দাও, আমাকে জানাও। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহুবলী, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যের সাজে নাজি যুঝিতে আপনি। শিরচুম্বী মানে কপালে চুম্বন করিয়া। মায়েরা যেমন তাদের সন্তানকে স্নেহ প্রকাশ করার জন্য কপালে চুম্বন করেন, সেরকমই ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষা ইন্দ্রজিতের কপালে চুম্বন করলেন। কিন্তু এখানে ধাত্রীমাতা নয়, এখানে হচ্ছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা। আমরা এর আগেও আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে তার ভাইয়ের মৃত্যু সংবাদ দিতে চান, কিন্তু সে কি দেবী লক্ষ্মীর রূপে যাবে না, সে কি রূপে এসছে, সে ইন্দ্রজিতের ধাইমা, যে ইন্দ্রজিৎকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, তার রূপে গেছে। কারণ ইন্দ্রজিৎ কিন্তু তার কথা ফেলে না। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি মানে হচ্ছে সমুদ্র, আর সুতা মানে হচ্ছে কন্যা, মানে সমুদ্র রাজার কন্যা লক্ষ্মী দেবী উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, মানে হায় পুত্র তোমাকে সোনার লঙ্কার দশা কি আর বলবো, আর কিছু বলার মতো নেই। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহুবলী, মানে ঘোর যুদ্ধে তোমার প্রিয় ভাই বলবান বীর বাহুর হত্যা হয়েছে। এখানে অনেকে একটা ভুল করে যে বীরবাহু বলি হয়তো ভাবে যে পুরোটা একসাথে নাম, কিন্তু নামটা অ্যাকচুয়ালি বীরবাহু, বলি মানে বলবান বা বলিষ্ঠ, মানে এরকম ব্যাপার। মানে আমরা বলি না বলবানদের যে মহাবলী, ওরকম একটা ব্যাপার, সেই অর্থে বলি। এবং মৃত্যুর শোকে মহাশোকী মানে ভীষণভাবে শোকগ্রস্ত রাবণ নিজেই প্রস্তুত হচ্ছেন যুদ্ধের জন্য। এখানে দেখো কি বলছে, সসৈন্যের সাজে নাজি, মানে সৈন্যের সাথে সেনার সাথে সাজে নাজি যুঝিতে আপনি, নিজেই যুদ্ধ করবেন। আপনি এটা মানে এটা কিন্তু আপনি নয়, এটা আপনি, নিজেই সে যুদ্ধ করবে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে, নিসারণে সংঘারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তাহলে কি হচ্ছে, জিজ্ঞাসিলা মানে জিজ্ঞেস করছে, কে, মহাবাহু। মহাবাহু বলতে এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। মহাবাহু অর্থ হলো বাহুবল সম্পন্ন বা প্রচণ্ড শক্তিশালী কোনো ব্যক্তিকে মহাবাহু, মানে তুমি বাহুবলী অর্থ এরকম ভাবতে পারো। বিস্ময় মানিয়া মানে ইন্দ্রজিৎ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি কহিলা ভগবতী। এখানে ভগবতী বলতে বোঝানো হয়েছে মা। তবে ভগবতী কথাটি হিন্দু ধর্মের নারী বা দেবীদের সম্বোধন করতে ব্যবহার করা হয়। তারপরে কি বলছে যে, কি বলছো মা, কে বধিল কবে প্রিয়ানুজে, আমার প্রিয় অনুজকে কে কবে বধ করলো, হত্যা করলো। নিসারণে, নিশা মানে রাত্রি, রাত্রিকালীন যুদ্ধে সংঘারিনু আমি রঘুবরে, রঘুবর মানে রাম, মানে রাত্রিকালীন যুদ্ধে আমি রামকে হত্যা করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে,
বৈরী দল মানে শত্রু দল, স্বর মানে কি তীর, আর বরশি মানে যেন বর্ষণ করেছে। মানে কি বলতে চাইছে যে আমি শত্রু দলকে আমার তীরের বর্ষণে খণ্ড খণ্ড করে কেটেছি। তো তুমি কি বলছো মা যে আমার ভাইকে কে হত্যা করলো? এটা কি আদৌ সম্ভব? তারপরে ইন্দ্রজিৎ জিজ্ঞেস করছেন যে তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি? কোথায় এই অদ্ভুত সংবাদ তুমি পেলে মা? শীঘ্র কহ দাসে, তোমার এই দাসকে শীঘ্র তা তুমি জানাও। তখন দেবী লক্ষ্মী কি বলছে, বা ছদ্মবেশী প্রভাষা রাক্ষসী কি বলছে? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি। রক্ষ রক্ষ কুলমান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। তাহলে কি বলছে? রত্নাকর মানে রত্নের আধার বা রত্নের আকর, এখানে গুণ অর্থে ব্যবহৃত। আর রত্নোত্তমা মানে সকল রত্নের মধ্যে যে অন্যতম বা যে শ্রেষ্ঠ। এখানে বোঝানো হচ্ছে শ্রেষ্ঠ গুণ সম্পন্না, মানে যার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণগুলি আছে তার কথা বলা হচ্ছে। এবং সে কে? সে হচ্ছে ইন্দিরা সুন্দরী। দেবী লক্ষ্মীর আরেক নাম হচ্ছে ইন্দিরা সুন্দরী উত্তরিলা, উত্তর করলেন। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতাপতি হচ্ছে রাম। তাহলে দেবী লক্ষ্মী বলছে যে রামচন্দ্র এক মায়াবী মানব। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার তীরের আঘাতে সে মরে আবার বেঁচে গেল। যাও তুমি তরা করি, তাড়াতাড়ি যাও। এই পোর্শনটা একটু ভালো করে খেয়াল করবে। রক্ষ রক্ষ কুল মান, এ কাল সমরে বা এই মৃত্যু যুদ্ধে রক্ষ চূড়ামণি। এটার অর্থ হচ্ছে রক্ষ মানে রক্ষা করো, রক্ষ কুল মান যেটাতে বিসর্গ নেই সেটা হচ্ছে রক্ষা করো, সেই অর্থে রক্ষ। আর যেটাতে বিসর্গ আছে রক্ষকুল মানে রাক্ষস কুল বোঝানো হয়েছে। এবং তারপর একটা ওয়ার্ড আছে দেখো, রক্ষ চূড়ামণি মানে রাক্ষসদের মধ্যে যে চূড়ামণি বা রাক্ষসদের যে অন্যতম তুমি ইন্দ্রজিৎ, তুমি তাড়াতাড়ি যাও, তুমি শীঘ্র যাও এবং এই মৃত্যুযুদ্ধে তুমি রাক্ষসদের মান রক্ষা করো, রাক্ষসদের কুলের মান রক্ষা করো তুমি। এই অর্থেই এটা বলা হয়েছে। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পরি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। ধিক মোরে, কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামাদল মাঝে, এই কি সাজে আমারে, দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আনোরত তরা করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। তাহলে কি বলছে? ছিরিলা কুসুম দাম, কুসুম দাম মানে হচ্ছে ফুলের মালা। রোষে মহাবলী, রাগে ইন্দ্রজিৎ তার ফুলের মালা ছিঁড়ে ফেলল। ফেলাইলা কনক বলয়, তার সোনার বলয় ছুঁড়ে দূরে ফেলে দিল। পদতলে পরি শোভিল কুণ্ডল, আগেকার দিনে রাজারা কানের দুল পরতো, তো সেই কানের দুল, যে কানের দুল ইন্দ্রজিৎ পরেছিল সে তা খুলে ছুঁড়ে ফেলে দিল এবং তা পায়ের তলায় পড়ল। তোমরা মহাভারতে হয়তো শুনেছ যে ইন্দ্রদেব যে দানবীর কর্ণ ছিল তার থেকে তার কবচ এবং কুণ্ডল দান হিসেবে চেয়ে নিয়েছিল। তো সেখানেও কিন্তু এই কুণ্ডলেরই কথা বলা হয়েছে, মানে কানের দুল। তারপরে কি বলছে? যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক একটা গাছের নাম এবং এটা মাইকেল মধুসূদন দত্তের একটা দিক যে সে বিভিন্ন একটা অন্য জিনিসের সাথে একটা জিনিসকে তুলনা করে একটা জিনিসকে ভালোভাবে বুঝিয়ে দেয়। মানে এখানে সিচুয়েশনটা তুমি দেখো যে ঠিক যেমনভাবে অশোক গাছের তলায় অশোক গাছের ফুল পড়ে ছড়িয়ে থাকে, ঠিক তেমনভাবেই ইন্দ্রজিতের পায়ের কাছে তার কুসুম দাম, তার ফুলের মালা এবং তার কুণ্ডল পড়েছিল এবং সিচুয়েশনটা ঠিক একই রকম দেখতে লাগছিল। এবং একটা ঠিক বাইরের জগতের একটা জিনিসের সাথে, বাইরের জগৎ বলতে আমি বলতে চাইছি যে এই কবিতার সাথে এই কাহিনীর সাথে এর কোনো মিল নেই, এর কোনো কানেকশন নেই, তার সাথে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এটা তুলনা করছেন। তারপরে ইন্দ্রজিৎ কি বলছে? হা ধিক মোরে, ধিক্কার আমাকে, বৈরী দল, বৈরী দল মানে শত্রু দল,
বেড়ে স্বর্ণলঙ্কা, এখানে বেড়ে অর্থ হচ্ছে বেষ্টন করে রয়েছে বা ঘিরে রয়েছে স্বর্ণলঙ্কাকে, শত্রুদল স্বর্ণলঙ্কাকে ঘিরে রয়েছে, হেতা আমি বামাদল মাঝে, আর আমি এখানে নারী সঙ্গে বসে ফুর্তি করছি। এই কি সাজে আমারে, এ কি আমাকে মানায়? দশানন আত্মজ আমি। দশানন মানে 10 আনন যার, মানে রাবণ, আর আত্মজ মানে পুত্র, মানে রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ। আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথ আনো, ঘুচাবো এ অপবাদ। এই যে অপবাদ আমার ওপর লেগেছে, যে লঙ্কার সংকটকালে আমি নারী সঙ্গে বসে আছি, এই অপবাদ আমি ঘুচাবো বোধি রিপুকুলে। শত্রুদল, শত্রুকুলকে আমি বধ করব, রিপু মানে শত্রু, শত্রু দলকে বধ করে আমি এই অপবাদ ঘুচিয়ে দেবো। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে। তাহলে এখানে কিন্তু আবার ইন্দ্রজিতের রণসজ্জার সাথে দুটো পৌরাণিক ঘটনার তুলনা করা হচ্ছে। কি কি আসছে? প্রথমে বলছে সাজিলা রথীন্দ্রর সব, রথীন্দ্রর সব মানে শ্রেষ্ঠ যোদ্ধা এখানে ইন্দ্রজিৎ, বীর আবরণে বীরের শয্যায় বা রণসজ্জায় সজ্জিত হচ্ছে ইন্দ্রজিৎ। হৈমবতী সুত যথা নাসিতে তারকে, হৈমবতী মানে হচ্ছে হিমালয়ের পুত্রী মানে পার্বতী, এবং সুত মানে হচ্ছে পুত্র মানে পার্বতীর পুত্র কার্তিকের কথা বলা হচ্ছে। কার্তিক ঠিক তারকাসুরকে বধ করার আগে যেরকম রণসজ্জায় সেজেছিলেন, ঠিক সেই সাজের সাথে ইন্দ্রজিতের সাজকে তুলনা করা হচ্ছে। এবং তোমরা দেখে থাকবে আমাদের বাঙালিদের মধ্যে কার্তিকের সাথে তুলনা করার একটা প্রবণতাও আছে। ধরো কাউকে যদি দেখতে বেশ ভালো হয়, ফর্সা হয়, তাহলে কিন্তু তাকে কার্তিকের সাথে তুলনা করা হয়। অনেক সময় মা দিদারা বলে থাকেন যে কার্তিক ঠাকুরের মতো দেখতে হয়েছে একদম। তো ঠিক মাইকেল মধুসূদন দত্ত এরম একটা তুলনা করছেন এখানে। কিন্তু তবে আরেকটা তুলনা উনি করেছেন। কি বলছেন পরে? কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন। বৃহন্নলা হচ্ছে অর্জুনের নপুংসক রূপ, কিরীটি মানে অর্জুনেরই কথা, অর্জুনেরই নাম কিরীটি। বিরাট পুত্র মানে বিরাট রাজার পুত্র, উত্তর উদ্ধারিতে গোধন, গোধন মানে হচ্ছে একটি শুভ গরু, তাকে উদ্ধার করতে বৃহন্নলা রূপে অর্জুন যেরকম গেছিল, ঠিক সেই রণসজ্জার সাথে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে একটা মহাভারতের ঘটনা আমাদের একটু জানতে হবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে একবার পাণ্ডবরা, তোমরা হয়তো শুনেছো যে কৌরবদের কাছে বা অ্যাকচুয়ালি শকুনির কাছে পাশার খেলায় হেরে গেছিলো, এবং যার কারণে হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ এবং পাণ্ডবদের 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসে পাঠানো হয়েছিল। এবং এই অজ্ঞাতবাসের কালে যদি কেউ পাণ্ডবদের চিনে ফেলে বা খুঁজে পেয়ে যায়, তাহলে কিন্তু আবার তাদের 12 বছরের বনবাস একদম প্রথম থেকে শুরু করতে হবে। এটা একটা কৌরবদের ছল ছিল যে সারা জীবনের জন্য পাণ্ডবদের আমরা বনে পাঠিয়ে দেবো। এবং সেই 1 বছরের অজ্ঞাতবাসকালেই পঞ্চপাণ্ডব গেছিল বিরাট রাজার দেশে, এবং ঠিক তার আগেই অর্জুনকে একজন স্বর্গীয় অপ্সরা নপুংসক হবার অভিশাপ দিয়েছিল। এবং ঠিক এই সময়ই অর্জুন বৃহন্নলা রূপ ধারণ করে বিরাট রাজার পুত্রী উত্তরার সঙ্গীত শিক্ষক হিসেবে কিন্তু এখানে মানে থাকেন 1 বছর। তবে শত্রুর দ্বারা বিরাট রাজার গোধন চুরি হয়ে গেলে বিরাট পুত্র উত্তর এবং তার সাথে বৃহন্নলারূপী অর্জুন কিন্তু গোধন উদ্ধার করতে বেরিয়ে পড়েন। এবং সেই সময় শমী বৃক্ষের নিচে বা বাকল জাতীয় কাঁটা জাতীয় একটা বৃক্ষের নিচে অর্জুন তার রণসজ্জা ধারণ করেন, এবং এই রণসজ্জার সাথেই কিন্তু ইন্দ্রজিতের রণসজ্জার তুলনা করা হচ্ছে এখানে। তাহলে আজকের ভিডিওতে এতটাই। সেকেন্ড পার্টে বাকি রিমেনিং পোর্শনটা এক্সপ্লেন করব, এবং তার সাথে কোয়েশ্চেন আনসার যেগুলো ইম্পর্ট্যান্ট 1 নম্বর 1 নম্বর 3 নম্বর 5 নম্বর সব রকমের প্রশ্ন আসে এখান থেকে। তারপরে ব্যাকরণগত অনেক প্রশ্ন রয়েছে, তো সব কিছু ওই ভিডিওটার মধ্যে থাকবে। এই ভিডিওটাকে তোমরা ততদিন রিভাইজ করবে যেই পোর্শনটা পড়িয়েছি, এবং যে শব্দার্থগুলো বললাম তার সাথে ম্যাচ করে করে শব্দার্থগুলো পারলে বইতে লিখে নেবে আন্ডারলাইন করে করে, এবং তার সাথে ম্যাচ করে করে তোমরা কিন্তু রিডিংটা পড়বে, এবং বারবার রিডিং পড়লে কিন্তু জিনিসটা মাথায় ঢুকে যাবে। তাতে কিন্তু সেকেন্ড পার্টটা বুঝতে আরও সুবিধা হবে। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম ভিডিওসের জন্য। তাহলে আবার দেখা হচ্ছে অভিষেক কবিতার সেকেন্ড পার্টে।